ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ, বেসরকারি ফলাফলও আমরা হাতে পেয়েছি। কিন্তু এই ফলাফল নিয়ে জামাতে ইসলামের পক্ষ থেকে পুনঃগণনার জন্য বেশ কিছু আসনের ব্যাপারে কথা বলা হচ্ছে। আসলে পুনঃগণনা কথাটার মানেটা কি? যে রেজাল্ট শিটগুলো প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়েছে, সেই রেজাল্ট শিটগুলো কি আবার শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে গণনা করা হবে, নাকি ব্যালট পেপারগুলো আবার একটা একটা করে গণনা করা হবে? সেই ব্যালট পেপারগুলো এখন তাহলে কোথায় সংরক্ষিত আছে? নির্বাচনের এই গণনা পদ্ধতির ব্যাপারটা কি? কেউ যদি এই গণনায় সন্তুষ্ট না হয় তাহলে আইনানুগ কি কি প্রক্রিয়া গ্রহণ করতে পারে এবং সেটার প্রসেসটা কি? এই ব্যাপারগুলো পুরোটা আজকে বুঝে নিতে চাই বাংলা পালসের আজকের এই আয়োজনে। অতএব আপনাদেরকে পুরোটা সময় আমার সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। চলুন বুঝে নেওয়া যাক নির্বাচনে ভোট গ্রহণ এবং গণনার কাজটা যেতে কয়টা স্টেপ অতিক্রম করতে হয়। প্রথমত, যে ব্যালট বাক্সটি দেয়া হয় ভোটের ব্যালট পেপার ভরানোর জন্য, ভোটাররা দেন, সেই ব্যালট পেপার বক্সের একটা নাম্বার থাকে এবং সেই লকের একটা নাম্বার থাকে, যেটা সংরক্ষিত ওই কেন্দ্রের যে পরিচালক রয়েছে তার কাছে থাকে। ভোট গণনা শেষ হবার পর ওই পরিচালক বাক্সের নাম্বার এবং লকের নাম্বার মিলিয়ে এই বাক্সটি খোলেন। খোলার পরে দুটো ব্যালট পেপার অর্থাৎ গণভোট এবং প্রতীকের যে ব্যালট পেপার সেই দুটোকে আলাদা করেন এবং তারপর কাউন্টিং শুরু হয়। সেই কাউন্টিংয়ের সময় যতগুলো দল রয়েছে তার পোলিং এজেন্ট যে যে সেন্টারে দেওয়া হয়েছে সেই পোলিং এজেন্টরাও উপস্থিত থাকেন। গণনা হবার পর যখন শিওর হয়ে যায় তখন রেজাল্ট শিটে প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট, বাতিলকৃত বা অবৈধ ভোট হওয়ার পর ফাইনাল যে ভোট সেটি কিন্তু অঙ্কে এবং কথায় লেখা হয় এবং পরবর্তীতে গ্রহণযোগ্য বা বৈধ ভোট এবং অবৈধ ভোট এই দুই ভোটের যোগফল ওই সেন্টারে কাস্টিং ভোটের সাথে মিলিয়ে অঙ্কে এবং কথায় লিখে এজেন্টদের সবার সিগনেচার নিয়ে ওই সেন্টারের একজন কর্মকর্তা উনি কিন্তু পাঠিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এবং এই যে পাঠানোর আগে এজেন্টদের যারা যারা সিগনেচার করেছে তাদেরকে প্রত্যেককে ওই কেন্দ্রের একটা করে কপি দেয়া হয় রেজাল্ট শিটের, এবং ওই রেজাল্ট শিটটাই আবার ওই কেন্দ্রের নোটিশ বোর্ডে টানানো হয় এবং ওখানকার একটা কপি প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তার কাছে কার্যালয়ে পাঠিয়ে দেন এবং সেখান থেকে একটা কপি নির্বাচন কমিশনের কেন্দ্রে পাঠানো হয়ে থাকে। অতএব অনেকগুলো ধাপ অতিক্রম করে কিন্তু একটি ফাইনাল রেজাল্ট আসে। এখন প্রশ্ন হলো কারচুপি হতে পারে কোথায়? প্রশ্ন আমরা একটু ধরে ধরে তর্কের খাতিরে বুঝে নিতে চাই। নাম্বার ওয়ান, যখন ভোট কাউন্টিং হলো, এই ভোট কাউন্টিং এর এজেন্টরা যে সিগনেচার করলেন, এজেন্টরা কেন তাহলে সিগনেচার করলেন ওই জায়গাতে? যদি তার কোনো সন্দেহ থাকে এবং উনি ওখানে কিন্তু কথা বলার রাইট রয়েছে, গণনা বারবার করার কিন্তু ওনার বলার রাইট রয়েছে। অতএব উনি এখানে কি এই প্রশ্ন উত্থাপন করেননি যে না, এখানে ভোটে যা পেয়েছি এবং শিটে যা লেখা হয়েছে এই দুটো আলাদা? এবং রেজাল্ট শিটে ঘষা মাজা বা ওভার রাইটিং এর কথা যেটা বলা হচ্ছে, নির্বাচন কমিশনের যে আইন সেই আইন অনুযায়ী রেজাল্ট শিটের এই রকম ঘষা মাজা বা কাটাছেঁড়া কিন্তু গ্রহণযোগ্য নয়, ফ্রেশ কপি হতে হবে। তাহলে এই ঘষা মাজা করা যে আমরা কপিগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরতে দেখছি, সেই ঘষা মাজা করা কপিগুলো তাহলে ওই সংশ্লিষ্ট দলের এজেন্টরা সাইন করলো কেন? এজেন্টরা কি প্রপার প্রিপেয়ার্ড ছিলেন না, ট্রেইনড ছিলেন না যে কি করা যায় এবং কি করা যায় না? এটা তাহলে একটি বড় প্রশ্ন। এখন প্রশ্ন হতে পারে, এজেন্ট কি আসলে ওখানে ছিলেন নাকি এজেন্টকে বের করে দেওয়া হয়েছিল? অনেকগুলো কেন্দ্রে আমরা দেখেছি যে এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, নারী এজেন্টদেরকে অনেক রকম ভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। এজেন্ট কি তাহলে ওখানে উপস্থিত ছিল? ওই এজেন্টের স্বাক্ষর যখন করেছে এজেন্ট, তখন কি এই স্বাক্ষরটি কোনো ভয়ভীতির উপরে করেছে কিনা সেটিও দেখার বিষয়। হলে তাহলে সেই এজেন্টগুলো যদি ভয়ভীতির কারণে বা তাকে ভয়ভীতি দেখানো হয়, তাহলে সে কথা নিশ্চয়ই ওই সংশ্লিষ্ট দলের হাতে প্রমাণ সহকারে থাকার কথা। এটি একটি সম্ভাবনা। দুই নম্বর কথা হলো, এজেন্টের সিগনেচার নকল করা হয়েছে কিনা। এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার পরিবর্তে অন্য কেউ সিগনেচার দিয়ে ওই রেজাল্ট শিট পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেটির প্রমাণ ওই নির্দিষ্ট দলের কাছে আছে কিনা। আরেকটি সম্ভাবনা থাকে, সেটি হলো কেন্দ্রের রেজাল্ট শিটে যে ফলাফল টানানো হয়েছে, এজেন্টদের হাতে যে রেজাল্ট শিট দেওয়া হয়েছে, কিন্তু ওই কেন্দ্রের যিনি কর্মকর্তা তিনি যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রেজাল্ট শিট পাঠিয়েছেন, এই দুই রেজাল্ট শিট কি এক? যদি এক না হয়ে থাকে তাহলে তার প্রমাণ কি ওই সংশ্লিষ্ট দলের কাছে আছে কিনা। এইগুলো যদি মেলানো যায় তাহলে কিন্তু ভোট রিকাউন্টিং করার কথা যেটা বলা হচ্ছে বা পুনঃগণনা, এই পুনঃগণনায় প্রত্যেকটি ব্যালট পেপার যেগুলো বস্তা ধরে সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ ইওনোর কার্যালয়ে সংরক্ষিত আছে, সেটা কিন্তু আবার পুনঃগণনা হতে পারে যদি ইলেকশন কমিশন চান। এটি একটি ব্যাপার। এরপরে আসি,
তাহলে এতগুলো ধাপ অতিক্রম করে এজেন্টের সিগনেচার নিয়ে এজেন্টের সামনে উপস্থিত থেকে যে রেজাল্ট গণনা করা হলো সেটি তাহলে আসলে কোন জায়গায় পাল্টে যেতে পারে? ওই রেজাল্ট শিটে কাটাছেঁড়া হলে তো বেসিক নিয়মেই ওই রেজাল্ট শিট বাতিল হয়ে যাওয়ার কথা। তাহলে সম্ভাবনার জায়গা থাকে দুটো, ওই কেন্দ্র থেকে যে রেজাল্ট শিট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এই রিটার্নিং কর্মকর্তার কাছে রেজাল্ট শিট এবং এজেন্টদের কাছে রেজাল্ট শিট, দুই রেজাল্ট শিট আসলে এক কিনা এটি দেখার বিষয়। নাম্বার 2, সম্ভাবনা থেকে থাকে জাল ভোটের, কিন্তু সেই জাল ভোটের সম্ভাবনা নিয়ে এখন কিছুই করার নাই, কারণ সেগুলোকে বৈধ ভোট হিসেবে কাউন্ট করেই কিন্তু রেজাল্টটি ঘোষণা হয়েছে। তাহলে সম্ভাবনা থাকে কি, এখানে পরবর্তীতে সম্ভাবনা থাকে যেটি ওই কেন্দ্রের কর্মকর্তা তার আলাদা কক্ষে কোথাও ব্যালট ভর্তি করে কোনো একটা, দুইটা, 10টা, 5টা, 20টা করে বিভিন্ন ব্যালট বাক্সে সেটি ভরিয়ে দিয়েছেন কিনা, এবং তখন কি এজেন্টদের সজাগ দৃষ্টি ছিল না, কি ঘটেছিল এটি এখন দেখার বিষয়। নইলে ভোট শুধু পুনঃগণনা করার প্রক্রিয়াটাতে আর কি কি ধরনের কাজ হতে পারে সেটি আমরা বুঝলাম। তবে আরেকটি সম্ভাবনাও থেকে গেল। আমরা জানি যে নির্ধারিত ঘরে নির্ধারিত মার্কার কাছে মার্কার উপরে যদি সিল না বসে বা ওই বক্সের বাইরে হওয়া সিল কিন্তু গ্রহণযোগ্য হবে না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা অভিযোগ উঠতে দেখেছি যে মির্জা আব্বাসের ক্ষেত্রে ধানের শীষের প্রতীকের বক্সটার বাইরে একটি সিল দেওয়া হয়েছিল এবং সেই সিলটাকেও ধানের শীষের পক্ষে কাউন্ট করা হয়েছে। এর সত্যতা এখনো জানা যায়নি। একই অভিযোগ উঠেছে মামুনুল হক এর কেন্দ্রে ঢাকা 13 আসনে, সেখানেও বলা হয়েছে মামুনুল হকের ক্ষেত্রে এই ভোটগুলোকে বাতিল করা হয়েছে, মামুনুল হকের পক্ষে দেয়া হয়নি। তাহলে দেখা দরকার যে ব্যালট পেপারগুলোকে কাউন্টে আনা হয়েছে, বৈধ করা হয়েছে, যে ব্যালট পেপারগুলোকে অবৈধ করা হয়েছে, এই অবৈধ ব্যালট বাক্সের ভিতরে কোনো বৈধ ব্যালট থেকে গিয়েছে কিনা এবং বৈধ ব্যালটের ভিতরে কোনো অবৈধ ব্যালট থেকে গিয়েছে কিনা, এই দুটো চেক হতে পারে। অতএব যে আসনগুলোতে খুব কম ব্যবধানে 200, 100, 500, 1000, 2000 ব্যবধানে যে আসনগুলোতে ফলাফল নির্ধারিত হয়েছে সেখানে কাউন্টিং বা রিকাউন্টিং এর আরো পুনরায় সুযোগ রয়েছে, এবং দল যদি চায়, নির্বাচন কমিশন যদি সেই রিকাউন্টিং প্রসেসকে একসেপ্ট করে তাহলে পুনঃগণনা হবে, তাতে ফলাফল পরিবর্তিত হলে ফাইনাল রেজাল্টকে দুই দলকেই মেনে নিতে হবে। এছাড়াও যদি ওই নির্ধারিত দল যদি ওই কাউন্টিংয়েও সন্তুষ্ট না হন তাহলে কিন্তু তিনি নির্বাচনী ট্রাইব্যুনালে আপিলও করতে পারেন, এবং সেই আপিলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে, চট্টগ্রামেও আমরা অনেকরে সিটি কর্পোরেশনের আবার তার মেয়র পদ ফিরে পেতে দেখেছি। অতএব নির্বাচনের এই প্রক্রিয়াটা তাহলে কখন সম্পন্ন হবে সেটি একটি প্রশ্ন। বেসরকারিভাবে ফলাফল হাতে আসার সাথে সাথেই কিন্তু ওনারা এই আবেদন নির্বাচন কমিশনে যথেষ্ট যুক্তি সহকারে উপস্থাপন করতে পারেন। এর জন্য সরকারিভাবে ঘোষিত কোনো আসতে হবে না, সরকারিভাবে ঘোষিত হওয়ার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, বরং বেসরকারি ফলাফলের ভিত্তিতেই রিকাউন্টিং বা পুনঃগণনার জন্য আবেদন করতে পারেন। এখন প্রশ্ন হলো, ঢাকা 8, ঢাকা 13, ঢাকা 17 সহ যে যে আসনগুলোতে জামাতি ইসলামী এই আবেদন করছেন তাদের হাতে কি যথেষ্ট যুক্তি প্রমাণ রয়েছে কিনা, নাকি সেটা স্রেফ রিকাউন্টিং এর আবেদন, সেটি আমরা বুঝতে চাই। তবে জামাতের আমির সংবাদ সম্মেলন করে উনি যেটি বলেছেন যে উনি আশা করেন নির্বাচন কমিশনের শুভবুদ্ধির উদয় হবে এবং এই পুনঃগণনা প্রসেস চলবে। যদি তা না হয় তাহলে ওনারা যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন, এমন কথা বলেছেন। একই সাথে নির্বাচন পরবর্তী যে সহিংসতা বিভিন্ন জায়গাতে অভিযোগ উঠেছে সেটিও খতিয়ে দেখার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উনি আহ্বান জানিয়েছেন, এবং সেক্ষেত্রেও একই কথা বলেছেন যে কঠোর হতে উনি প্রয়োজনে বাধ্য হবেন। অতএব এখন দেখার বিষয়ে ফলাফলের এই আসন ভিত্তিক বিশ্লেষণে যদি রিকাউন্টিং এর এই জোয়ারটা ওঠে তাহলে, এবং সত্যি সত্যি রিকাউন্টিং হয়, তাহলে ফলাফল কোন দিকে যাবে সেটি বোঝাই যাচ্ছে। বিশেষ করে ক্লোজ মার্জিনে জয় এবং পরাজয়ের যে ব্যাপারটি রয়েছে সেইটা কিন্তু ঘুরেও যেতে পারে। এখন অপেক্ষা, সময় গড়ালেই বুঝতে পারবো পুনঃগণনা প্রসেস কত দূরে হলো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা নিয়মিত আপডেট দেব। দি বাংলা পালসের সঙ্গেই থাকুন। কমেন্ট করে আপনার মতামত জানান।